অর্থাৎ বিশাল এই দ্বীপ পুরোটাই বঙ্গোপসাগরের উপরে অবস্থিত। এই দ্বীপে একটা সময় উঠা, নামা, কায়, কারবার, বসতি সবই ছিল। এখন সরকার নোম্যান ল্যান্ড করে দিয়েছে। কেন করেছে, কি কারণ দর্শী করেছে, ওদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করেছে, আর কোন নদী বের হয়ে কোন দ্বীপে যেতে হয়, প্রাকৃতিক নিয়মে এই বঙ্গোপসাগর কোন সময় কি কি রূপ ধরে, আর এই জঙ্গলে কি কি পশু পাখি আছে, আর এই যে ম্যানগ্রোভ গাছ সম্বন্ধে সবকিছু আপনাদের সবিস্তারে বললেই আপনারা অনেক কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। পুরো দ্বীপটার আয়তন হচ্ছে ৭৫,০০০ বিঘে জায়গা, পুরোটাই বঙ্গোপসাগরের উপরে অবস্থিত। খিদিরপুর থেকে যেসব জাহাজগুলো আসে সেটা হচ্ছে আমরা যে সাইড দিয়ে আসলাম এই সাইড দিয়ে চলাচল করতে পারে না, এই জম্মু দ্বীপের অপোজিট সাইড দিয়ে চলাচল করে। আর ওই যে ম্যানগ্রোভ গাছগুলো দেখছেন ওগুলো কিন্তু কোনো এক প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয় না। এর ভিতরে আছে গেঁয়ো, পানি, গোরান, কেয়া, কেওড়া, হেতাল, বকড়া, সুন্দরী, এই প্রকার গাছগুলো নিয়ে হয় ম্যানগ্রোভ গাছ। এর হচ্ছে প্রচন্ড মাটি ধরে রাখার ক্ষমতা। এই কারণেই মাটিটাকে ধরে রাখে। এর দু রকমের মূল আছে, একটা ঠেস মূল, একটা শ্বাস মূল। আর এই মাটি ধরে রাখে বলেই সুন্দরবনের যত বদ্বীপগুলো আছে সব কিন্তু এই ম্যানগ্রোভ গাছের কারণেই আছে, নাহলে কবে এই সমুদ্রের তলাতে তলিয়ে যেত। 2008 সাল, তার ঠিক 30 থেকে 35 বছর আগে থেকেই 120টা আদিবাসী ঘর ছিল এই জম্মুদ্বীপে বসবাস করতো, এবং 1 থেকে 1.5 লাখ লোক শুটকি মাছের ব্যবসাটাও ওই জম্মুদ্বীপে করতেন। বিশেষ করে যারা শুটকি মাছের ব্যবসাটা করতেন ক্ষতিটা করেছে ওনারা। কিরকম না, শুটকি মাছের ব্যবসা করতে গেলে প্রচুর জায়গার প্রয়োজন হয়, ওদেরকে খামার তৈরি করতে হয়। একটুখানি জায়গাতে শুটকি মাছ শোকায় না। ওরা ওই খামার তৈরি করতে গিয়ে কি করতেন না, প্রত্যেক বছর এইভাবে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে বিশাল আকারে সি বিচ বের করেছেন। আমরা যে দাঁড়িয়ে আছি এটা কিন্তু সি বিচের ওপরে। এই যে জলটা নামছে এটা পুরোটাই ডাঙা হয়ে যাবে একেবারে ওই সি বিচের মাথা নিয়ে সেই জঙ্গলের শেষ মাথা পর্যন্ত। তাহলে এগুলো কিন্তু সি বিচ ছিল না, সবই জঙ্গল ছিল। ওরা ওই খামার তৈরি করতে গিয়ে প্রত্যেক বছর এইভাবে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে সি বিচ বের করেছে। এটা তো বঙ্গোপসাগরের ওপরের দ্বীপ, বিশেষ করে ম্যানগ্রোভ গাছই তো মাটিকে ধরে রাখে। তাহলে প্রত্যেক বছর যদি এইভাবে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে সি বিচ বের করা হয় কি হবে, দ্বীপটা কিন্তু একটা দিনে তলিয়ে যাবে। তলিয়ে গেলে সরকারের তো কিছু যায় আসে না, কারণ এখানে কোনো চাষযোগ্য জমি নেই, স্কুল নেই, হসপিটাল নেই, মানুষজন বাস করে না, সে খালি ব্যবসা করার তাগিদে। তাহলে ব্যবসা করতে গিয়ে যদি দ্বীপটাই তলিয়ে যায় পক্ষান্তরে কিন্তু সরকারের একটা বিশাল ক্ষতি হয়ে যাবে। কিরকম, এই দ্বীপ তলিয়ে গেলে এই বঙ্গোপসাগরের তাণ্ডব ঢেউগুলো নাচতে নাচতে গিয়ে আমাদের ওই 3খানা দ্বীপের ক্ষতি করে দেবে। 1 ফেজারগঞ্জ, 2 পাতিবনিয়া, 3 মৌসুমী আইল্যান্ড। কারণ ওখানে চাষযোগ্য জমি আছে, স্কুল আছে, হসপিটাল আছে, মানুষজন বাস করে। তাই সরকার চিন্তাধারা করে এই দ্বীপটাকে বাঁচিয়ে রাখার তাগিদে এখান থেকে এই কায়, কারবার, বসতি, ওঠা, নামা পুরোটাই ব্যান্ড করে দিয়ে নোম্যান্স ল্যান্ড করেছে। এই জিনিসটা এমনিতে হয়নি, বামফ্রন্টের আমলে 2জন মন্ত্রীর ভিতরে এই দ্বীপটাকে নিয়ে টাসেল হয়। একজন ছিলেন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ, আর একজন ছিলেন বনমন্ত্রী যোগেশ বর্মন। 2 মন্ত্রীর ভিতরে এই দ্বীপটাকে নিয়ে এই কারণেই টাসেলটা হয়। মৎস্যমন্ত্রী বলতে চাইছে আমার মৎস্যজীবীদের এখানে ব্যবসা করতে দিতে হবে, আর যোগেশবাবু বলছে ভাই তোমার মৎস্যজীবীদের ব্যবসা করতে দিলে ওরা যেভাবে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে সি বিচ বের করছে তাহলে দ্বীপটাকেই একটা দিনে তলিয়ে দেবে। আর এই দ্বীপ তলিয়ে গেলে পিছনের দ্বীপগুলোর সমূহ বিপদে পড়ে যাবে। কেউ কারোর কথা শোনে না। 2জনেই বামফ্রন্ট আমলে বড় মন্ত্রী। এই কোনো মন্ত্রী যখন কারোর কথা কেউ শুনছে না তখন বামফ্রন্ট আমলে বিধানসভাতে এই জম্মুদ্বীপ নিয়ে অনেক আলোচনা হয়েছিল। কোনো মন্ত্রী যখন কোনো দিক দিয়ে ঘাট পাচ্ছে না তখন যোগেশবাবু কি করলেন না, এই দ্বীপটাকে নিয়ে সুপ্রিম কোর্টে কেসটা তুললেন। সুপ্রিম কোর্ট থেকে জজ সাহেবের রায়ে পুরো দ্বীপটার ওপরে 144 ধারা জারি করে এই নামা, ওঠা, কায়, কারবার, বসতি ওটাই ব্যান করে দিয়ে নোম্যান্স ল্যান্ড করেছে। আরো একটা কারণ দর্শিয়েছিলেন যোগেশবাবু, যার জন্য জজ সাহেব দ্রুত রায়টা দিয়েছেন। কারণটা হচ্ছে কি, যারা এখানে শুটকি মাছের ব্যবসাটা করতেন ওরা কি করতেন, সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে বিনা ট্যাক্সে বিনা শুল্কে এখান থেকে ট্রলার বোঝাই করে শুটকি মাছ পাচার করতেন বাংলাদেশে। বাংলাদেশটা তো বিদেশি সাহায্যের উপরেই চলে, তাহলে ওখান থেকে আবারও বিদেশি জিনিসপত্র এনে এই জম্মুদ্বীপ থেকে ট্রলার বোঝাই করে আমাদের মিনি শহর কাকদ্বীপে স্মাগলিং হতো। স্মাগলিং এর একটা স্বর্গরাজ্য গড়ে উঠেছিল এই জম্মুদ্বীপ। কারণ 30-35 বছর আগে প্রশাসনের এতটা জোর ছিল না। এখন যেরকম কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পে সমস্ত সুন্দরবনের বদ্বীপগুলোতে পাহারা দেওয়া হয়, শুধু জম্মুদ্বীপ নয়, এটা বকখালি রেঞ্জের আওতায়। এখানে ফরেস্ট অফিস আছে, শুধু অফিস নেই, অফিসে সিসি ক্যামেরা পর্যন্ত লাগানো আছে। আর ফরেস্ট ডিপার্টমেন্টের এরকম নিজস্ব লঞ্চ আছে, ওরা রক্ষণাবেক্ষণ করে পাহারা দেয়। আর আপনারা যে যেটি থেকে উঠলেন ওর শেষ মাথায় আপনারা গেলেই দেখতে পাবেন, উঠে দেখবেন 2খানা স্পিডবোট বাঁধা আছে ফেজারগঞ্জ কোস্টাল থানার। ওরা পার ডে পেট্রোলিং করে, ওরা পাহারা দেয়। ইন্ডিয়ান কোস্ট গার্ডের ওভার ক্রাফট যেটা ডাঙাও চলে, জলেও চলে, ওই ফেজারগঞ্জ উইলগুলো যেখানে করছে
ওখানে এই সি বিচের ওপরে বসে পাহারা দিচ্ছিল। তাহলে কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পে এইভাবে সমস্ত সুন্দরবনের বদ্বীপগুলোতে পাহারা দেওয়া হয়, শুধু জম্বুদ্বীপ নয়। তাহলে জজ সাহেবের রায়ে পুরোদ্বীপটার ওপরে এই যে 144 ধারা জারি করে এই নামা ওঠা কায় কারবার বসতি পুরোটাই ব্যান করে দিলে কি হবে? ডক্টর আম্বেদকরের লেখা সংবিধানে ভারতবর্ষ চলে, কারোর আইন কাম বন্ধ করতে পারবেন না, কাউকে বাস্তুচ্যুতও করতে পারবেন না, তাদেরকে পুনর্বাসন করতে হবে। তাই পুনর্বাসন করতে গিয়ে কি করলেন না, ওই যে 120টা আদিবাসী ঘর ছিল, ওরা যে এখানে মাছ কাঁকড়া ধরতো আর জঙ্গলে বসবাস করতো, ওদেরকে সাগর দ্বীপ, যেখানে কপিলমুনির মন্দির আছে, গঙ্গাসাগর মেলা হয়, ওখানে ভেসলেন জায়গার উপরে 120টা ঘর বানিয়ে ওদেরকে মৎস্যজীবী কার্ড দেওয়া হয়েছে। ওরা এসে এখানে মাছ কাঁকড়া ধরতে পারবে, কিন্তু কোনো প্রকার বসতি করতে পারবে না এই শর্তে। আর এই যে 1 থেকে 1.5 লাখ লোক যারা এখানে শুটকি মাছের ব্যবসাটা করতেন, এরা যে এতটাই অপকর্ম করতেন, এই যে ম্যানগ্রোভ গাছ কাটতেন, সি বিচ বের করতেন, স্মাগলিং করতেন, ওদেরকে ওই যে ফেজারগঞ্জ কারগিল সি বিচ দেখালাম, এই 1 থেকে 1.5 লাখ লোককে ওখানেই পুনর্বাসন দেওয়া হয়েছে। এই কারণেই দেওয়া হয়েছে, সামনেই ফেজারগঞ্জ কোস্টাল থানা, ইন্ডিয়ান কোস্টগার্ডের অফিসটা ফেজারগঞ্জে, বকখালি ফরেস্ট রেঞ্জ অফিসটাও ফেজারগঞ্জের ভেতরে। ওরা ওখান থেকে ট্রলার বোঝাই করে শুটকি মাছ বাংলাদেশ পাচার করতে পারবে না, আর বাংলাদেশ থেকে বিদেশি জিনিসপত্র এনে স্মাগলিংও করতে পারবে না। তাহলে প্রথম পয়েন্টটাই আপনাদের বললাম যে এই দ্বীপের আয়তন কত, এখানে কেন ওঠা নামা কায় কারবার বসতি পুরোটাই বন্ধ, এদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করলো। এবার বলছি এই জম্বুদ্বীপটার উপরে কি কি পশু পাখি আছে। এই যে আপনারা এলেন, একটা পাখিরও দেখা পাচ্ছেন না। আপনারা যদি ডিসেম্বর জানুয়ারি মাসে আসতেন, কয়েক হাজার পরিযায়ী পাখি এই সি বিচটার উপরে দেখতে পেতেন। পাখির মধ্যে যেরকম সাইবেরিয়ান শ্রীগাল, শ্রীডাক, অন্যান্য প্রজাতির প্রচুর বিদেশি পাখি এখানে আসে। ওরা ওই শীতকালে আসে, গরম পড়লে আর থাকে না, চলেই যায়। এই কারণেই আসে, নির্জন দ্বীপ বলে কেউ ওঠানামা করে না। আর এই যে জঙ্গলটা দেখছেন, প্রচুর বিষধর সাপ আছে। সাপের মধ্যে যেরকম কেউটে, শ্রীগাল আছে, বাঁদর আছে, বনবিড়াল আছে, অন্যান্য জীবজন্তু যেগুলো জঙ্গলে থাকে সেগুলো আছে। আর কি আছে, ওই যে আদিবাসীরা এখানে থাকতেন, ওরা যেহেতু এখানে মাছ কাঁকড়া ধরার সঙ্গে সঙ্গে জঙ্গলে বসবাস করতেন, ওরা সাইড বিজনেস হিসাবে প্রচুর পরিমাণে শুয়োর প্রতিপালন করতেন। এই শুয়োরগুলোকে বন্য পশু হিসাবে গণ্য করে ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে যেতে দেয়নি। প্রচুর পরিমাণে শুয়োর এখানে আছে। আর কি আছে, হরিণ আছে। এই যে এত বড় বঙ্গোপসাগরটা আপনারা পাড়ি দিয়ে আসলেন, এত বড় বঙ্গোপসাগর পেরিয়ে ওপারে ওই পাতিবনে বা বকখালি থেকে হরিণ করিয়ে এই জম্মুদ্বীপে আসতে পারবে না। এত বড় জল হরিণ পাড়ি দিতে পারে না। তবে হরিণ জল পারাপার করতে পারে কিরকম না, সুন্দরবনের ছোট ছোট খাড়িগুলোতে এপারে জঙ্গল ওপারে জঙ্গল পারাপার করতে পারে। ফরেস্ট ডিপার্টমেন্টের যে এরকম নিজস্ব লঞ্চ আছে, ওই লঞ্চে করে 5 বছর আগে 50টা হরিণ এনে এখানে ছাড়া হয়েছে। তারও প্রজনন শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণে এখানে হরিণও হয়েছে। এখানে বাঘ, কুমির, অন্যান্য জীবজন্তু কিছুই নেই। তাহলে এই দ্বীপটার উপরে কি কি পশু পাখি আছে এটা আপনাদের বললাম। এবার বলছি আস্তে আস্তে নদী নালা দ্বীপগুলো অন্য দ্বীপের হয়ে কোন দ্বীপে যেতে হয়। ইতিপূর্বে বলেছি যে খাড়িটা দিয়ে আপনারা আসলেন, ওটার নাম হচ্ছে এডওয়ার্ড দ্বীপ। তার পাশেই এটা যে পাতিবনিয়া দ্বীপ, এইটা হচ্ছে মৌসুমী দ্বীপ। আর ওই যে ওপারে পাতিবনিয়া, এপারে মৌসুমী, ওই যে মাঝখান দিয়ে যে নদীটা বয়ে গেছে, ওই নদীটার নাম হচ্ছে চেনাই। ওই চেনাই নদী বের হয়ে মৌসুমী দ্বীপে আসতে হয়। নামখানার উপরে যে ব্রিজটা হয়েছে হাতানিয়া দেয়ানিয়ার উপরে, পুরোটাই চেনাই নদী দিয়ে হয়ে নেমে এসে বঙ্গোপসাগরে মিশেছে। এই সোজা যে নদীটা দেখছেন, এই জম্বুদ্বীপ আর মৌসুমী দ্বীপের মাঝেই, এটার নাম হচ্ছে মুড়িগঙ্গা। এই মুড়িগঙ্গা পের হয়ে সাগরদ্বীপ যেতে হয়, যেখানে কপিলমুনির মন্দির আছে, গঙ্গাসাগর মেলা হয়। সাগরদ্বীপের পরে আরেকটা নদী আছে, নদীটার নাম হচ্ছে হলদি নদী। আপ টু কলকাতা থেকে ডায়মন্ড পর্যন্ত হুগলি নদী, ডায়মন্ড থেকে হলদি নদী নাম নিয়ে পূর্ব মেদিনীপুর আর সাগরদ্বীপের মাঝখান দিয়ে এসে বঙ্গোপসাগরে মিশেছে। আর এই হলদি নদীর নামকরণ হিসাবে পূর্ব মেদিনীপুরে হলদিয়া বন্দর গড়ে উঠেছে। তাহলে আশপাশের নদী নালা দ্বীপ, কোন নদী বের হয়ে কোন দ্বীপে যেতে হয় এটা আপনাদের বললাম। এবার বলছি 2008 সালের আগে এখানে নামানো হতো। কিরকম না, ওই যে 120টা আদিবাসী ঘর ছিল, ওরা যেখানে মাছ কাঁকড়া ধরতে বসবাস করতে পারে, 1 থেকে 1.5 লাখ লোক যারা শুটকি মাছের ব্যবসাটা করতেন, ওদের সব বাজার আসতো আমাদের ওই দিক থেকে। আপনারা যেখান থেকে উঠলেন, ওদের বাজার আসতো, ওদের আত্মীয় স্বজনরা আসতো, শুটকি মাছের পাইকাররা আসতো, আপনাদের মতন টুরিস্টরা আসতো। তখন কিন্তু ফেরি সার্ভিস চালানো হতো, ওপার থেকেও লোকজন আসতো, এপার থেকেও লোকজন যেত। তাই ফেরি সার্ভিস চালাতে গিয়ে কি হলো, ওখানে যেরকম জেটিতে জুতুবাই দিয়ে লঞ্চে উঠলেন, এখান থেকে জেটি নেই। জেটি হবেও কেন হবে না, কি কারণ? জেটি হবে না এই কারণে, প্রাকৃতিক নিয়মে এই বঙ্গোপসাগর হচ্ছে 3 রকম ব্যবহার করে। আপনারা ডিসেম্বর জানুয়ারি মাসে আসবেন, কোনো ঢেউ হয় না বঙ্গোপসাগরের, যত দূরে যান না কেন পুকুরের মতন জল নর্মাল থাকে। আবার এই যে উত্তালতা শুরু হয়ে গেছে, আপনারা জুলাই আগস্ট মাসে আসবেন, ওই মোহনা পেরোতে কেঁদে ফেলবেন। এক একটা ঢেউ হচ্ছে তাই 3-4 মিটার করে উঁচু নৌকায় ব্যবহার। আবার এই যে বঙ্গোপসাগর, এটাই হচ্ছে নিম্নচাপের আতুর ঘর।
আজ পর্যন্ত যত নিম্নচাপ সৃষ্টি হয়েছে এই বঙ্গোপসাগরে হয়ে তারপরে গতিপথ নির্ধারণ হয়েছে। কি হয়নি আমাদের ওপরে? যেহেতু আমরা উপকূলে বাস করি 2009 সাল থেকে। 2009 সালে আয়লা, তারপরে ফণি, তারপরে বুলবুল, তারপরে আমফান, তারপরে জাস, তারপরে গোলাবো, মাঝখানে হয়ে গেল রেমাল, লাস্টে হয়ে গেল দানা। এই বঙ্গোপসাগরের আতুর ঘরে যখন নিম্নচাপ সৃষ্টি হয়ে যখন ঝড়ের সৃষ্টি হয়, এর ভয়ঙ্কর রূপটাই দেখলে হাটফেল করে যাবে। এক একটা ঢেউর উচ্চতায় নারকেল গাছ তাল গাছের থেকে উঁচু 10-12 মিটার করে উঁচু হয়ে দুমদুম করে এই সিবিজের উপরে ভেঙে পড়ে। এক ঢেউতে যেটি উদড়ে যাবে। ফরেস্ট ডিপার্টমেন্ট সেই মান্দা তার আমল থেকে অনেক চেষ্টা করে আসছে, যেটি এখানে করতে পারেননি। তাহলে মানুষকে আগে কিভাবে নামানো হতো? লঞ্চটা তো আর টানা যাবে না, যাবে আরো খানিকটা গেলে একেবারেই অল্প জল, কাদা, হোড় এইভাবে নামতে হতো। এখানে যারা জীবিকার তাগিদে থাকতো, যারা মাছ কাঁকড়া ধরতো, যারা শুটকি মাছের ব্যবসা করতো, ওরা ওদের জীবিকার তাগিদে নামতো। আপনাদের মতো টুরিস্টরা যারা আসতো, তারা বয়স্ক লোকরা নামতে পারতো না, বাচ্চা কাচ্চারা নামতে পারতো না, কিছু ইয়ং ছেলে মেয়েরা আসতো, ওরা কি করতো? ওদের টাকা থেকে নেমে যেত। আরে ভাই, ওরা তো নামছে ওদের জীবিকার তাগিদে, না নামতে যেহেতু দেয়, ইয়ং ছেলে মেয়ে নেমে গেলে ওদের প্রতি ভরসা করা যায় না। কারণ কোথায় গিয়ে যদি জঙ্গলে থেকে যায়, তাহলে আমাদের যে ঘাটতে দিনটাও যাবে, ভোটটাও সিজ করে দেবে। তাই ওদেরকে সঙ্গে নিয়ে ঘুরিয়ে আবার লঞ্চে তোলার দায়িত্ব ছিল। তাই ওরা যে নেমে যেত, ওই বঙ্গোপসাগর থেকে ভেসে আসা কিছু সামুদ্রিক বস্তু, কিছু লাল কাঁকড়া, কিছু ঝিনুক, কিছু শঙ্খ, কিছু অমুক তমুক ঘুরিয়ে দিয়ে একটা বকশিস পেতাম। তাই এখন তার নামানো হয় না স্যার। আমার যে 20-22 বছরের অভিজ্ঞতাটা ছিল, সেটা সবিস্তারে আপনাদের কাছে বললাম। কারণ এইভাবে আমার গাইড দিয়ে চলে। টোটাল জীবন জীবিকাটা এইরকম, টোটালটাই আপনাদের উপরে নির্ভরশীল। কারণ লঞ্চ পার্টি আমাকে কোনো বেতন দেয় না। তাই আপনাদের সবাইয়ের কাছে একটাই অনুরোধ রাখবো, আপনারা সবাই মিলে বকশিস করবেন। এই অনুরোধ রেখে আমি শেষ করছি। এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলুন, আমার যতটা উত্তর জানা আছে অবশ্যই আপনাদেরকে। কিন্তু আমরা দাঁড়ালাম এক জায়গায়, এ চলে চলে এসছে এত দূরে, কোথায়? কোথাও যাচ্ছে না তো? ওই তো একই জায়গাতে দাঁড়িয়ে আছে, ওই তো একই জায়গায় দাঁড়িয়ে। লোহার নামিয়ে দিল না। এই যে অ্যাঙ্কারটা দেওয়া আছে, কোথায় আপনি ধরে রেখেছেন? মনে হচ্ছে যেন নৌকো চলছে। ওকে না, এবার এটা যদি না দেওয়া হতো, এখন হাওয়াতে কোথায় নিয়ে